মানে রেডিও অ্যাক্টিভিটি যেহেতু অ্যাটমের একটা ফেনোমেনা, অ্যাটমের ভেতরের ঘটনা, তো সেই জন্য উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার ডিসকাশন উইথ দ্য স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম। অ্যাটমের স্ট্রাকচার থেকে আমরা আমাদের আজকের এই ডিসকাশনটা শুরু করব। এখন অ্যাটমের স্ট্রাকচার নিয়ে বহু আগে, দ্যাট ইজ ইন দ্য ইয়ার 1897 জে থমসন ইলেকট্রনের আবিষ্কার করে, ডিসকভারি অফ ইলেকট্রনস ইন দ্য ইয়ার 1897 বাই জে থমসন। এবং জে থমসনের ইলেকট্রন আবিষ্কারের পর রাদারফোর্ড তার কিছু এক্সপেরিমেন্টস, যার মধ্যে দুটো এক্সপেরিমেন্ট, তার এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট আমরা আজকে হয়তো পড়ে নেব, যেটাকে বলা হয় রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং বা রাদারফোর্ডের স্ক্যাটারিং এক্সপেরিমেন্টস। সেই এক্সপেরিমেন্টস এর উপর বেস করে অ্যাটমের একটা ঠিকঠাক একটা স্ট্রাকচার সবার কাছে আসে। তো সেই অ্যাটমের যে ঠিকঠাক স্ট্রাকচার বা অ্যাটমের যে স্ট্রাকচার, সেইটা যেটা পাওয়া যায় বা সেই সময় যে অ্যাটমিক স্ট্রাকচারটা সবাই মেনে নেয়, সেটা হলো যে অ্যাটমের ভেতরে বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। অ্যাটম আসলে একটা বড় জিনিস এরকম ভাবে যদি আমরা ভাবি, যদিও আমরা পরে বলবো যে অ্যাটমের সাইজ অত্যন্ত ছোট, কিন্তু আপাতত ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স আমরা যদি এভাবে ডিসকাশনটাকে শুরু করি বা অ্যাটমকে দেখি, যে অ্যাটমের একেবারে সেন্টারে আমরা যেরকম জানি যে সেখানে নিউক্লিয়াস আছে, এবং এই নিউক্লিয়াসের মধ্যে দুটো পার্টিকেল থাকে, একটা প্রোটন আর একটা নিউট্রন। এখন এই প্রোটন নিউট্রন নিয়ে যে নিউক্লিয়াসটা তৈরি, তার বাইরে থাকে যারা, তারা হলো ইলেকট্রনস। এখন এই ইলেকট্রনস এর ওরিয়েন্টেশনটা ইচ্ছে মতো ইলেকট্রনস থাকতে পারে না। ইলেকট্রনস গুলো ডেফিনিট কিছু অরবিটসে থাকে, যে অরবিটস গুলোকে বলা হয় স্টেবল অরবিটস। স্টেবল অরবিটস কেন? কারণ এই অরবিটে থাকাকালীন ইলেকট্রনস গুলো কোন রকম এনার্জি রেডিয়েট করে না, কোন রকম এনার্জি রেডিয়েট করে না এই অরবিটস গুলোতে থাকাকালীন। সেই জন্য এই অরবিটস গুলোকে বলা হয় স্টেশনারি অরবিটস বা স্টেবল অরবিটস। এবং প্রত্যেকটা অরবিটের একটা ডেফিনিট এনার্জি স্টেট আছে। মানে আমরা অরবিটকে যেভাবে নামকরণ করি, ফ্রম দ্য নিউক্লিয়াস আমরা যদি অরবিটস গুলোকে দেখি, তাহলে ফার্স্ট অরবিটটাকে বলা হয় কে অরবিট বা কে শেল অরবিট বা শেল। তাহলে এই হলো নিউক্লিয়াস, যার মধ্যে প্রোটনস এবং নিউট্রনস আছে, আর তার বাইরে এরকম ডিফারেন্ট অরবিটস আছে। এখন এই অরবিটস এর প্রথম যে অরবিট সেটাকে বললাম কে, তারপরেরটা এল, তারপরের অরবিট সেটা হলো এম, অ্যান্ড সো অন। এখন এই অরবিট গুলোতে ইলেকট্রনস থাকবে, এবং ইলেকট্রনস থাকলে তারা কোনো রকম এনার্জি রেডিয়েট করবে না, এই অবধি আমরা বুঝলাম। কিন্তু প্রশ্ন হলো যে কতগুলো ইলেকট্রনস এই অরবিটে থাকতে পারে। মানে অ্যাজ ইফ আমার কাছে একটা হোটেল রয়েছে, হোটেলে অনেকগুলো ঘর রয়েছে, হোটেলটা একতলা, দোতলা, তিনতলা, এরকম যদি আলাদা আলাদা স্টোরির হোটেল হয়, তিনতলা চারতলা হোটেল, যেখানে বিভিন্ন ঘর আছে, এবং ঘরগুলোর একটা ডেফিনিট একটা অ্যাকোমোডেশনের ম্যাক্সিমাম ভ্যালু আছে। যেমন একতলায় হয়তো দুটো ঘর আছে, খুব বেশি ঘর নেই, কারণ একতলায় রিসেপশন আছে বা অন্যান্য কিছু আছে, ফলে একতলায় হয়তো থাকতে পারে ম্যাক্সিমাম তিনজন, ছজন। দোতলায় যেহেতু সেখানে রিসেপশনের ব্যাপার নেই, দোতলায় ঘরের সংখ্যা বেশি, সেখানকার অ্যাকোমোডেশনও বেশি, হয়তো সেখানে 30 জন থাকতে পারে, 30। তাহলে এইরকম ভাবে আলাদা আলাদা অরবিট আছে। কিন্তু প্রশ্ন হলো যে দোতলায় যদি 30 জন থাকতে পারে, কিন্তু অ্যাট এ টাইম হোটেলে যদি 30 জন বোর্ডার নাই থাকে, যদি টুরিস্ট 30 জন না থাকে, তাহলে অবভিয়াসলি 30টা ঘর, 30 জনের অ্যাকোমোডেশন তো ফিল্ড হবে না। তাহলে ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য অ্যাটম, সেই অনুযায়ী আসলে ইলেকট্রনস থাকবে। কিন্তু ওই যে বললাম একতলাতে ম্যাক্সিমাম 6 জন থাকতে পারে, তাহলে আপ টু 6, যতক্ষণ অব্দি টুরিস্ট বোর্ডার আসবে ততক্ষণ অব্দি তারা একতলাতেই থাকবে, তারা দোতলায় যাবে না। ঠিক একইভাবে এই যে কে, এল, এম এরকম আলাদা আলাদা যে শেলস বা অরবিটস গুলো আছে, এই অরবিটস গুলোতেও নাম্বার অফ ইলেকট্রনসটা ফিক্সড, এবং এখানে নাম্বার অফ ইলেকট্রনস যেভাবে আছে সেটা হলো ম্যাক্সিমাম নাম্বার, এটা মাথায় রাখা
যে এটা আসলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস, মানে কতগুলো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে ইন অ্যান অরবিট, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান অরবিট, সেটা হলো যে ফর্মুলাটা দিয়ে আমরা বলতে পারি দ্যাট ইজ 2n স্কয়ার, ওয়্যার n is the number of shell বা n is the n হতে পারে 1, n হতে পারে 2, n হতে পারে 3 and so on। এই n equals to 1, 2, 3 এই নাম্বারিংটা কিন্তু ফ্রম দ্য নিউক্লিয়াস বাইরের দিকে আসে, মানে দ্যাট ইজ k শেলের n equals to 1, l শেলের n হলো 2, তার মানে k শেল corresponds to n equals to 1, l শেল corresponds to n equals to 2, m n equals to 3 and so on। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস which can accommodate থাকতে পারবে ম্যাক্সিমাম k শেলে, সেটা হলো 2 into n স্কয়ার, 2 into n স্কয়ার, তার মানে k যেহেতু n equals to 1, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস থাকতে পারে 2 into 1 স্কয়ার, দ্যাট ইজ 2। তেমনি l শেলে যেহেতু n এর ভ্যালু 2, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস যেটা থাকতে পারে সেটা 2 into 2 স্কয়ার, দ্যাট ইজ 8। একই রকম ভাবে m শেল যদি দেখি সেখানে n এর ভ্যালু 3, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস 3 স্কয়ার, দ্যাট ইজ 9 into 2, দ্যাট ইজ 18। সো এইভাবে আমরা ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ শেল ফ্রম দ্য নিউক্লিয়াস আমরা সেইভাবে নাম্বারিং করলাম, যেরকম k, l, m, n, o and so on। তাহলে সেই রকম ভাবেই আমরা তাদের অরবিট গুলোতে বা ওই শেল গুলোতে কতগুলো ইলেকট্রনস ম্যাক্সিমাম ধরতে পারে বা থাকতে পারে, অ্যাকোমোডেট করতে পারে, সেটা আমরা এই 2n স্কয়ার ফর্মুলাতে বসিয়ে আমরা খুব সহজে বার করে নিতে পারি, রাইট? এবারে প্রশ্ন হলো যে এই যে অ্যাটম নিয়ে আমরা এত আলোচনা করছি, অ্যাটম সম্পর্কে যেটা ইনিশিয়ালি বলে রাখা ভালো যে এটা আসলে একটা ইনডিভিজিবল, মানে একেবারে কোনো একটা এলিমেন্টের যেটা ইনডিভিজিবল মিনিমাম সাইজ, স্মলেস্ট সাইজের একটা পার্টিকেল, সেটাকে আমরা বলি অ্যাটম। কিন্তু এবার ব্যাপার হলো, ডিফারেন্স হলো যে আমরা যদি অক্সিজেনের অ্যাটম দেখি, তাহলে অক্সিজেনের অ্যাটম কিন্তু একা একা থাকতে পারে না, ইন্ডিপেন্ডেন্টলি ও অ্যাটম থাকতে পারে না, সে আবার আরেকজন ও এর সাথে মিলে O2 হিসেবে থাকে, রাইট? তাহলে এইরকম ভাবে কিন্তু আবার সোডিয়াম যদি দেখি তাহলে Na একাই এক্সিস্ট করে। তাহলে এইরকম ভাবে অ্যাটম একাও থাকতে পারে, অ্যাটম একা নাও থাকতে পারে, এটা আমরা দেখতে পাই অ্যাটম যেরকম তখন, কিন্তু অ্যাটমকে আমরা এখনো অব্দি ইনডিভিজিবল বলছি এই কারণে, যদিও এই চ্যাপ্টারেই আমরা পরবর্তী সময় দেখব যে অ্যাটমস থেকে বিভিন্ন রেডিও অ্যাক্টিভ রেজ বেরোয়, কিন্তু তাও অ্যাটমকে আমরা আপাতত ইনডিভিজিবল বলে এগোচ্ছি। এখন অ্যাটম সম্পর্কে পর যেটা আমাদের জানতে হবে সেটা হলো অ্যাটমের সাইজ। ছোট তো আমরা বুঝলাম, কিন্তু সেই ছোটটা কতটা ছোট? স্মলেস্ট সাইজের একটা পার্টিকেল সেটা না হয় ঠিক আছে, কিন্তু ফিজিক্সে তার একটা নিউমেরিক্যাল ভ্যালু দরকার। এখন এই ভ্যালুটা বিভিন্ন সময় বিভিন্ন এক্সপেরিমেন্ট করে যেটা ফাইনালি পাওয়া গেছে, অ্যাটমের সাইজ সেটা হলো আপ টু 10 টু দি পাওয়ার -10 মিটার। 10 টু দি পাওয়ার -10 মিটার, মানে বোঝাই যাচ্ছে বা বুঝতেই পারছো যে অ্যাটমের সাইজ কতটা ছোট, দ্যাট ইজ আপ টু দ্য অর্ডার 10 টু দি পাওয়ার -10 মিটার। এখন এই অ্যাটমের সাইজ কার উপর তাহলে ডিপেন্ড করলো? অ্যাটমের সাইজ বেসিক্যালি ডিপেন্ড করছে নিউক্লিয়ারের সাইজ নয়, কারণ নিউক্লিয়ার নিয়ে শুধু অ্যাটমটা তৈরি নয়, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন অরবিট আছে, সেই অরবিটে ইলেকট্রনস আছে, এই পুরোটা নিয়ে অ্যাটমটা। সুতরাং কোনো একটা এলিমেন্টের অ্যাটমের সাইজ যখন আমরা বার করব, তখন আসলে নিউক্লিয়াস থেকে একদম আউটার মোস্ট অরবিটে, যে অরবিটটা ইলেকট্রনস আছে, সেই অরবিট অবধি যে রেডিয়াস, সেইটাকে কনসিডার করা দরকার, এবং সেই হিসেবে আমরা অ্যাটমের সাইজ 10 টু দি পাওয়ার -10 মিটার এরকম একটা ভ্যালু পাই। ক্লিয়ার? নাও এবার অ্যাটমের এই যে এত আলোচনা, অ্যাটমের ভেতরে নিউক্লিয়াস, যেখানে খুব ছোট জায়গায় নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস একেবারে যদি সেন্টারে অ্যাটমের, আমরা যেরকম ভাবে ছবিতেও এঁকেছি, যেরকম আমরা জানি, তো এই সেন্টার অফ দ্য অ্যাটম যেটা, যেখানে নিউক্লিয়াস থাকে,
এই নিউক্লিয়াসের সাইজ কিরকম সেটা জানলে আমরা বুঝতে পারবো যে আসলে অরবিটস গুলো আর নিউক্লিয়াস তার মাঝখানে ডিফারেন্স কতটা ফাঁকা জায়গা, কতটা ভয়েড আছে। এবং সেই নিউক্লিয়াসের সাইজ হলো 10⁻⁻15। নিউক্লিয়াসের সাইজ 10⁻⁻15 থেকে 10⁻⁻14 মিটারের মধ্যে থাকে নিউক্লিয়াসের সাইজ। আর এক্ষুনি অ্যাটমের সাইজ কি বললাম? অ্যাটমের সাইজ হলো 10⁻10⁻10 মিটার। তাহলে বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াস, এখন এটা কিন্তু গুলিয়ে ফেলো না, 10⁻, এটা -15 আর 10⁻⁻10, এর মধ্যে 10⁻⁻15 যেটা, সেটা কিন্তু অনেক ছোট। হ্যাঁ, মানে ডিফারেন্সটা হলো 10⁻⁻5। তার মানে গোটা অ্যাটমটার রেসপেক্টে, গোটা অ্যাটম মানে একেবারে নিউক্লিয়াস থেকে তার আউটার মোস্ট অরবিটের যে ইলেকট্রনস গুলো রয়েছে সেই রেডিয়াসটাকে ধরে আমরা যে অ্যাটমের টোটাল সাইজ বা সাইজ অফ দ্য অ্যাটম বলতে যেটা বুঝি, তার ভ্যালু হলো 10⁻⁻10 মিটার। whereas তার মধ্যে খুব ছোট একটা জায়গায় নিউক্লিয়াস থাকে যার সাইজ 10⁻⁻15 থেকে 10⁻⁻14 মিটার। এখন এই নিউক্লিয়াসের মধ্যে আমরা যেরকম বললাম যে নিউক্লিয়াসের মধ্যে, যেগুলো এখানে লিখেওছি, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, আর নিউক্লিয়াসের বাইরে তো ইলেকট্রনস আছে। এখন প্রোটন এবং নিউট্রন, এবার এই আলাদা আলাদা করে যদি তিনটে পার্টিকেলকে দেখি, একটা হলো প্রোটন এবং নিউট্রন, যারা দুজন কোথায় আছে? যারা দুজন আছে ইন দ্য নিউক্লিয়াস। ইন দ্য নিউক্লিয়াসে আছে এই প্রোটনস আর নিউট্রন। নাও প্রোটন মানে একটা পজিটিভ চার্জ। প্রোটনের যদি আমরা ভ্যালু দেখি, তাহলে চার্জ আর কি, প্রোটনের চার্জ, তাহলে সেটা হলো প্লাস মানে পজিটিভ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, রাইট? আর নিউট্রনের যদি চার্জ দেখি, তাহলে নিউট্রন কিন্তু নিউট্রাল। নিউট্রন নিউট্রাল, মনে রাখার সুবিধা, নিউট্রন নিউট্রাল, একটা মিল আছে, একটা ছন্দ আছে, ফলে এটা গুলিয়ে যাওয়ার জায়গা নেই। আর প্রোটন মানে পজিটিভ, পজিটিভের পি, প্রোটনেও পি, এইভাবেও মনে রাখা যেতেই পারে, অলরেডি তোমরা এগুলো জানো। নাও মাস অফ দ্য প্রোটন, প্রোটনের মাসটাকে যদি কনসিডার করি, মাস অফ দ্য প্রোটন সেটা হলো অ্যারাউন্ড 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, কেজিতে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, এটা হলো প্রোটনের মাস। whereas এবার যদি ইলেকট্রন, যে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু নেই, যে নিউক্লিয়াসের বাইরে আছে ইলেকট্রন, তার যদি চার্জ দেখি, সেটা নেগেটিভ চার্জ এবং তার ভ্যালু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এক্স্যাক্টলি সিমিলার টু দ্য চার্জ অফ আ প্রোটন। ডিফারেন্স কোথায়? প্রোটন ইজ পজিটিভলি চার্জড, ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জড। তার মানে জাস্ট অপোজিট চার্জ, কিন্তু দ্য ডাইমেনশন, দ্য ভ্যালু অফ দ্য চার্জ রিমেইনস দ্য সেম। ইলেকট্রনের যা চার্জ পজিটিভ হলেও সেই চার্জটাও প্রোটনের সেম চার্জ, ইলেকট্রন শুধু নেগেটিভ, প্রোটন পজিটিভ, জাস্ট দ্য ডিফারেন্স। কিন্তু প্রোটনের মাস দেখেছি, নিউট্রন তো চার্জের রেসপেক্টে নিউট্রাল, কিন্তু নিউট্রনেরও যদি মাস দেখি, সেটাও আমরা অ্যারাউন্ড ওই 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। নাও এবার ইলেকট্রনের মাসটাকে কনসিডার করি। ইলেকট্রনের মাস যদি দেখি, সেটার ভ্যালু হলো 9 পয়েন্ট, দেখে মনে হচ্ছে অনেক বড়, 9.1, 1.67 এর রেসপেক্টে 9.1, কত বড় ভ্যালু। নাও ট্রিক জায়গাটা হলো, টুইস্ট হলো এখানে, যে এটা 10⁻⁻31 কেজি। জাস্ট ডোন্ট গো ফর দ্য ভ্যালু, এই ভ্যালুতে দেখো না, দেখো যেটা 10⁻⁻27, whereas ইলেকট্রনের মাস 10⁻⁻31 কেজি। সো হিয়ার লাইজ দ্য ডিফারেন্স। মানে যদি আমরা রাউন্ড অফ করে দিই, বা যদি আমরা নিউমেরিক্যালি দুটো মাসের কম্পেয়ার করি, মানে ইলেকট্রনের মাস তার সাথে প্রোটনের মাস, বা আমরা যদি অ্যাটমের মাসকে, কারণ অ্যাটমের মাসে এবার তাহলে বোঝা যাচ্ছে যে যেহেতু 10⁻⁻27 প্রোটন আর নিউট্রন,
10⁻⁻27 অর্ডারে মাস হলো প্রোটনের এবং নিউট্রনের, whereas 10⁻⁻31 অর্ডারের মাস হলো ইলেকট্রনের। তাই ইলেকট্রনের মাসটা আমরা একেবারে প্রোটনের মাস বা নিউট্রনের মাসের রেসপেক্টে আমরা একেবারেই ধরে নিতে পারি যে এটা মানেই হয় না, মাসটাকে কোনো রকম কম্প্যারিজনেই আসে না। সো উই ক্যান নেগলেক্ট দ্য মাস অফ অ্যান ইলেকট্রন। আমরা ইলেকট্রনের মাসটাকে নেগলেক্ট করতে পারি এবং ওই যেরকম বললাম যে আসলে মাস অফ অ্যান ইলেকট্রন হলো 1/1837 times. Mass of an electron is actually 1/1837 times the mass of a proton. The mass of a proton. তাহলে প্রোটনের মাসের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে বুঝতেই পারছো কেন ইলেকট্রনের মাসটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি, কারণ ভ্যালুটা নিউমেরিক্যালি 1/1837 বা যদি রাউন্ড অফ করি 1/1840 এরকম একটা টাইমস ভ্যালুতে ডিফারেন্স আছে। ফলে ইলেকট্রনের মাস নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার দরকার নেই, রাদার আমরা চিন্তাই করব না। নাও এবার তাহলে আমরা তিনটে পার্টিকেল সম্পর্কে তাদের যা যা জানার সেগুলো বেসিক্যালি জেনে নিলাম। এক হলো তাদের প্রত্যেকের মাস কত আর তাদের প্রত্যেকের চার্জ কত। ইলেকট্রনের চার্জ মিল কোথায় কোথায় পেলাম, ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ ইকুয়াল, প্রোটন পজিটিভে ইলেকট্রন নেগেটিভে, ডিফারেন্স এটা। আর মাস যদি কনসিডার করি তাহলে প্রোটনের মাস আর নিউট্রনের মাসটা ইকুয়াল। ইলেকট্রনের মাস নেই বলছি না, কিন্তু ইলেকট্রনের মাস অনেক ছোট as compared to the mass of a proton or a mass of a neutron. সুতরাং we can neglect the mass of an electron throughout. আমরা বাদ দিয়ে দিতে পারি, আমরা কনসিডার নাও করলে কোনো প্রবলেম নেই। নাও এবার এখন তার মানে প্রোটন আমার যদি নিউক্লিয়াসের ভেতরে দেখি তাহলে চার্জটা হোল্ড করে আছে প্রোটন নিজে। প্রোটন যেহেতু পজিটিভলি চার্জড তার মানে নিউক্লিয়াস অবভিয়াসলি পজিটিভলি চার্জ, কারণ অন্য যে পার্টিকেলটা নিউক্লিয়াসে প্রোটনের সাথে রয়েছে সে তো নিউট্রন এবং দ্যাট ইজ নিউট্রাল, চার্জের রেসপেক্টে নিউট্রাল। তার মানে নিউক্লিয়াসের চার্জটা পজিটিভ অবভিয়াসলি, এবং সেটা একেবারে টোটালটাই ডিপেন্ড করছে প্রোটনের ওপর, কারণ প্রোটনই শুধুমাত্র পজিটিভলি চার্জ যে নিউক্লিয়াসে আছে, অন্যজন যে আছে তার কোনো চার্জ নেই। না এবারে তাহলে একটা অ্যাটমে যদি শুধু নিউক্লিয়াসটাই থাকতো তাহলে অ্যাটমটা পজিটিভলি চার্জড হতো, কিন্তু আমরা কি জানি যে অ্যাটম আসলে নিউট্রাল চার্জের রেসপেক্টে। অ্যাটম যখন আমরা বলি তখন সেটা চার্জের রেসপেক্টে নিউট্রাল। নাও নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জ, কিন্তু অ্যাটমটা যদি নিউট্রাল হয় তাহলে লজিক যেটা বলে যে তার মানে যতগুলো পজিটিভ চার্জ নিউক্লিয়াসে রয়েছে ততগুলোই নেগেটিভ চার্জ আউটসাইড দ্য নিউক্লিয়াস অফ এনি অ্যাটম আছে। যতগুলো পজিটিভ চার্জ অ্যাটমের নিউক্লিয়াসে আছে ঠিক ততগুলোই নেগেটিভ চার্জ নিউক্লিয়াসের বাইরে মানে ডিফারেন্ট অরবিটে ছড়িয়ে আছে। আর ডিফারেন্ট অরবিটে কারা আছে? ইলেকট্রনস আছে। এক্ষুনি দেখেছি ইলেকট্রন মানে নেগেটিভলি চার্জ পার্টিকেল, তার মানে তো খুব কমন লজিকে এটা বলেই দেওয়া যায় যে নাম্বার অফ প্রোটনস মাস্ট বি ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রনস টু মেক দ্য চার্জ অফ অ্যান অ্যাটম জিরো, বা টু মেক এনি অ্যাটম নিউট্রাল দ্য নাম্বার অফ প্রোটনস মাস্ট বি ইকুয়ালস টু দ্য নাম্বার অফ ইলেকট্রনস, রাইট? যতগুলো পজিটিভ চার্জ আছে ততগুলোই নেগেটিভ চার্জ থাকতেই হবে, তা নয়তো অ্যাটম তো চার্জ পার্টিকেল হয়ে যাবে। যদি প্রোটন বেশি থাকতো তাহলে পজিটিভলি চার্জড হতো, তখন তো আমরা অ্যাটম বলি না, আমরা বলি আয়ন। যদি মাইনাস ইলেকট্রন বেশি থাকে তাহলে তখনও আমরা বলবো ওটা আয়ন, অ্যাটম নয়, কারণ অ্যাটম নিউট্রাল। তাহলে নিউট্রাল অ্যাটম হওয়ার মানেই হলো যে যতগুলো পজিটিভ চার্জ তার নিউক্লিয়াসে আছে, মানে সহজে যতগুলো প্রোটনস আছে তার নিউক্লিয়াসে ঠিক ততগুলো মাইনাস চার্জ আউটসাইড দ্য নিউক্লিয়াস ডিফারেন্ট অরবিটস এর মধ্যে বা শেলস এর মধ্যে ছড়িয়ে আছে, যারা ইলেকট্রনস। ক্লিয়ার?
না এইবার এই যে প্রোটন, এই প্রোটন আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, একটা অ্যাটমে এই প্রোটনের নাম্বারটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হোল্ড করে। কি হোল্ড করে? যে আসলে নাম্বার অফ প্রোটনস অ্যাকচুয়ালি ডিটারমাইন দ্য প্লেস অফ দ্য অ্যাটম ইন দ্য পিরিয়ডিক টেবিল। অ্যাটমটা পিরিয়ডিক টেবিলে বা এলিমেন্টটা পিরিয়ডিক টেবিলে কোথায় আছে, কোথায় থাকবে, সেটা আসলে ডিটারমাইন করে দেয় দ্য নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট ইন দ্য অ্যাটম বা প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম, একই কথা, ঠিক আছে? এবং সেই নাম্বারটাকে আমরা বলি অ্যাটমিক নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার, এবার আবার একটা নতুন কথা আমরা জানলাম, দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার। এবং এই অ্যাটমিক নাম্বারটা কি বললাম, যে অ্যাটমিক নাম্বার মানে হলো নাম্বার অফ প্রোটনস। নাম্বার অফ প্রোটনস হলো আসলে অ্যাটমিক নাম্বারকে ডিটারমাইন করে, নাম্বার অফ প্রোটনস। তার মানে কোনো একটা অ্যাটমে কতগুলো প্রোটনস আছে, নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ প্রোটনস সেটা আসলে জেড দিয়ে আমরা ডিনোট করি। জেড কি? জেড হলো অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার জাস্ট এটা একটা নাম্বার, এর কোনো ইউনিট নেই, এটা একটা জাস্ট একটা ভ্যালু, একটা নাম্বার। আবার এই প্রোটন এবং নিউট্রন এই দুজনকে একসাথে আমরা বলি নিউক্লিয়ন। খুব বেশি জানার এটা বিষয় নেই, নিউক্লিয়ন বলি আমরা প্রোটন এবং নিউট্রনকে নিয়ে। এখন এই প্রোটন এবং নিউট্রন, তাহলে প্রোটনের নাম্বার আসলে ডিসাইড করে দিচ্ছে এলিমেন্টটা পিরিয়ডিক টেবিলে কোথায় থাকবে, কোথায় রয়েছে। আর এর সাথে সাথে আবার নাম্বার অফ প্রোটনস এর সঙ্গে যদি আমরা নাম্বার অফ নিউট্রনস অ্যাড করে দিই, তাহলে যেটা পাই সেটাকে বলি আমরা মাস। কারণ সেটাকে বলি মাস নাম্বার, বা যেটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল এ দিয়ে। অ্যাটমিক নাম্বারকে ডিনোট করছি জেড দিয়ে, যেটা শুধু প্রোটনের নাম্বার থেকে বেরোয়। আর নাম্বার অফ প্রোটনস আর নাম্বার অফ নিউট্রনস এই দুটোকে যোগ করে যে ভ্যালুটা আসে সেটাকে বলি আমরা মাস নাম্বার। কেন মাস নাম্বার বলি? খুব ঠিক ধরেছো, কারণ অ্যাটমের মাস, আসলে তো মাস তো রয়েছে এই দুজনের কাছেই, প্রোটনের কাছেই মাস আছে, নিউট্রনের কাছে একই মাস, প্রায় একই মাস। তো মাস ওয়ালা যে দুটো কম্পোনেন্ট তারা হলো হয় প্রোটন এবং নিউট্রন। তাই জন্য এদের দুটো নাম্বার, এরা কতগুলো করে রয়েছে, সেই টোটাল নাম্বার অফ প্রোটনস এন্ড নিউট্রনস অ্যাকচুয়ালি মেক দ্য মাস নাম্বার অফ এনি অ্যাটম, যেটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল এ দিয়ে। তাহলে আমরা দুটো আপাতত নোটেশন দেখলাম, একটা হলো জেড যেটা নাম্বার অফ প্রোটনস। এবার এটা বলতেই পারি যে নাম্বার অফ প্রোটনস মানে তো আবার নাম্বার অফ ইলেকট্রনস, অ্যাকচুয়ালি সেটাই ঠিক, যে তাহলে জেড মানে আমি নাম্বার অফ প্রোটনস যেমন বলতে পারবো, জেড মানে বা জেড এর ভ্যালু জানলে আমরা নাম্বার অফ ইলেকট্রনসটাও বলতে পারবো, এখানে কোনো গন্ডগোল নেই। আর তার সাথে এটাকে গেলে আমরা কি বললাম, এটাকে বললাম আমরা অ্যাটমিক নাম্বার, আর তার সাথে জানলাম আমরা অ্যাটমিক মাস বা মাস নাম্বার, যেটা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা হয়, যেটার মানে হলো অ্যাকচুয়ালি ইট ইজ দ্য সাম অফ নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস। প্রোটন এবং নিউট্রনকে যোগ করলে আমরা মাস নাম্বার, যেটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল এ দিয়ে। তাহলে যে কোনো একটা এলিমেন্ট, সে ফর এক্সাম্পল আমরা একটা এলিমেন্ট কনসিডার করলাম যাকে আমরা রিপ্রেজেন্ট করছি এক্স, ক্যাপিটাল এক্স আমার কাছে একটা এলিমেন্ট। সেই এলিমেন্টকে আমরা মাস নাম্বার এবং এই অ্যাটমিক নাম্বার মানে জেড এবং এর রেসপেক্টে আমরা কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করি বা লিখি। লেখাটা স্ট্যান্ডার্ড ফর্ম হলো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা লিখি। মানে এক্স একটা এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট এক্স, তার অ্যাটম এটা। এবার এই এক্স এর আমরা বললাম যে সুপারস্ক্রিপ্টে আমরা লিখি অ্যাটমিক নাম্বারকে ক্যাপিটাল এ, যেহেতু ওপরে লিখেছি এটাকে সুপারস্ক্রিপ্ট বলা হয়, আর নিচে যেটা লিখি সেটাকে বলি সাবস্ক্রিপ্ট। তাহলে অ্যাটমিক নাম্বারকে লিখি ওপরে আর সাবস্ক্রিপ্টকে লিখি আমরা নিচে। তাহলে কি আমরা জানলাম এই জেড আর এর রেসপেক্টে? আমরা জানলাম যে নাম্বার অফ ইলেকট্রনস মানে
number of protons that equals to z, যেটাকে আমরা বললাম কি অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। আর ইলেকট্রনের নাম্বার জানার পর তাহলে প্রোটনের নাম্বারও জেনে গেলাম, দুটো পার্টিকেল জানা হয়ে গেছে। আর আমার দরকার কি, আমার দরকার আর একটাই পার্টিকেল, দ্যাট ইজ নাম্বার অফ নিউট্রনস। নাও নিউট্রনের নাম্বার কি করে জানবো? এছাড়া আমরা জেড ছাড়া আর কাকে দেখেছি? আর দেখেছি যে টোটাল নাম্বার অফ প্রোটনস, মানে প্রোটনের নাম্বার আর টোটাল নাম্বার অফ নিউট্রনস, সেইটা আমার কাছে যেটা দেয় সেটা হলো ক্যাপিটাল এ, যেটা আমরা মাস নাম্বার বলেছি, যেটাকে মাস নাম্বার বলেছি। তাহলে এবার আমার কাছে টোটাল নাম্বার অফ প্রোটনস প্লাস নিউট্রনস আছে, আমি যদি এটাকে লিখি পি প্লাস এন, সেটা হলো ক্যাপিটাল এ। তার মধ্যে শুধু প্রোটন, সেটা হলো জেড, তাহলে নাম্বার অফ নিউট্রনস, রাইট? নাম্বার অফ নিউট্রনস বার করে দেবো এ মাইনাস জেড করে, কারণ এ মানে প্রোটন প্লাস নিউট্রন এটা, আর জেড মানে শুধু প্রোটন, তাহলে মাইনাস করলে পি পি ক্যান্সেল, মানে প্রোটন প্রোটন ক্যান্সেলস হয়ে শুধু নিউট্রন থেকে যাচ্ছে। তাহলে নাম্বার অফ নিউট্রনস জানতে গেলে, তাহলে দেখো একটা এলিমেন্টের বা কোনো একটা অ্যাটমকে যদি আমাদেরকে এভাবে রিপ্রেজেন্ট করে দেওয়া হয় যে অ্যাটমিক নাম্বারও দিয়ে দেওয়া হলো আর আমাকে মাস নাম্বারও প্রোভাইড করা হলো, অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার দুটোই যদি প্রোভাইড করে দেয়, খুব ইজিলি জাস্ট উইদিন ফিউ সেকেন্ডস আমরা অ্যাটমটার এন্টায়ার স্ট্রাকচারটা পেয়ে গেলাম। এন্টায়ার স্ট্রাকচার বলতে প্রোটনের নাম্বার পেয়ে গেলাম, নিউট্রনের নাম্বার পেয়ে গেলাম, ইলেকট্রনের নাম্বার পেয়ে গেলাম, দ্যাট মিনস অ্যাটমিক কনফিগারেশন আমার কাছে রেডি, আমরা ছবি এঁকে ফেলতে পারবো, তাই না? কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? দেখা যাক, আমরা এক্সাম্পল হিসেবে দু একটা অ্যাটমিক স্ট্রাকচার দেখে নিই, তারপর আমরা পরের টপিকটায় চলে যাব। তো একেবারে সবথেকে প্রথম যে এলিমেন্টকে আমরা বা প্রথম যে অ্যাটমটাকে আমরা পিরিয়ডিক টেবিলে পাই সেটা হাইড্রোজেন। হাইড্রোজেনের যদি এইরকম ভাবে আমরা স্ট্রাকচারে লিখি, হাইড্রোজেনকে লিখতে পারি 1H1, দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার হাইড্রোজেনের দুটোই 1। কি মানে হলো? মানে হলো 1H1 যেটা হাইড্রোজেন, অর্ডিনারি হাইড্রোজেন বা নর্মাল হাইড্রোজেন, যাকে আমরা আসলে বলি প্রোটিয়াম, এর কনফিগারেশনটা কি দাঁড়ালো? নাম্বার অফ প্রোটনস সেটা হলো 1, নাম্বার অফ নিউট্রনস কত? 1 মাইনাস 1, দ্যাট ইজ 0। প্রোটিয়াম বা অর্ডিনারি হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকেই না, whereas ইলেকট্রনের নাম্বার সেটাও 1। তার মানে হাইড্রোজেনের যে নিউক্লিয়াস, হাইড্রোজেনের নিউক্লিয়াসে জাস্ট একটা প্রোটন আছে, কোনো নিউট্রন নেই, আর এর বাইরে একটাই ইলেকট্রন আছে, অবভিয়াসলি এটা কে শেলেই আছে, ব্যাস। দিস ইজ দ্য সিম্পলেস্ট স্ট্রাকচার যেটা আমরা পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনকে পাই 1H1। তারপরে কাকে পাই? তারপরে পাই হিলিয়াম। হিলিয়ামের স্ট্রাকচার যদি দেখি, হিলিয়ামকে এভাবে যদি লিখি, তাহলে হিলিয়ামকে আমরা লিখতে পারি 2 হিলিয়াম 4। মানে কি? মানে হিলিয়ামের ইটা নিচু হয়ে গেল, হিলিয়াম যার অ্যাটমিক নাম্বার হলো 2, whereas তার মাস নাম্বার হলো 4। তার মানে হিলিয়াম স্ট্রাকচারে নাম্বার অফ প্রোটনস, কটা প্রোটন আছে? দুটো। কটা ইলেকট্রন আছে? অবভিয়াসলি দুটো। কিন্তু কটা নিউট্রন আছে? সেটা হলো 4 মাইনাস 2, দ্যাট ইজ এগেইন দুটো। তার মানে হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে দুটো প্রোটন আর দুটো নিউট্রন আছে, whereas এর বাইরের অরবিটে ওই আবার কে শেলে দুটো ইলেকট্রন আছে। ক্লিয়ার? দুটো প্রোটন দুটো নিউট্রন হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে আছে। আর যেহেতু হিলিয়ামের মাস নাম্বারটা 4, তাই সেখান থেকে বেরিয়ে গেল নিউট্রনের সংখ্যা দুটো। প্রোটন তো আমরা যেহেতু অ্যাটমিক নাম্বার থেকেই পেয়ে যাচ্ছি প্রোটন, সেটা দুটো, আর প্রোটন নাম্বার মানে ইলেকট্রনের নাম্বার, তাই ইলেকট্রনও আছে দুটো। তাহলে এই গেল। এবার একটু বড় কাউকে যদি দেখি, সে সোডিয়াম।
সোডিয়ামকে দেখি। সোডিয়াম হলো তার অ্যাটমিক নাম্বার 11, মানে পিরিয়ডিক টেবিলের জন্য তার নাম্বার হলো 11, whereas তার মাস নাম্বার হলো 23। তাহলে বলো প্রোটন কটা হবে? অবভিয়াসলি ইলেকট্রন 11। ইলেকট্রন কটা হবে? অবভিয়াসলি 11। নিউট্রন কটা হবে? 23 মাইনাস 11, দ্যাট ইজ 12। তাহলে সোডিয়ামের নিউক্লিয়াসে কিন্তু 11টা প্রোটন আছে, 11টা সোডিয়ামের অরবিটে, বাইরের অরবিটে 11টা ইলেকট্রনসও আছে, কিন্তু সোডিয়ামে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো নিউট্রনের সংখ্যা কিন্তু 12। তার মানে নিউক্লিয়াসের মধ্যে 11টা প্রোটন আর সাথে 12টা নিউট্রন আছে। সোডিয়ামের যদি স্ট্রাকচার দেখি, তাহলে সোডিয়ামের নিউক্লিয়াসটা ওই অতগুলো প্রোটন আর নিউট্রন আলাদা করে আর লিখলাম না, আমি ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন, তাই জন্য বাইরের অরবিট গুলো আঁকলাম। যেহেতু আমরা শুরুতে বলেছি আজকের ক্লাসেই যে প্রথম অরবিটে ম্যাক্সিমাম থাকতে পারে কটা ইলেকট্রন? দুটো, কারণ ফর্মুলা 2n²। তাহলে প্রথম অরবিট, দ্যাট ইজ কে শেল, ইলেকট্রন আছে দুটো। ইলেকট্রন এখানে টোটাল কটা আছে? 11। সোডিয়ামে ইলেকট্রনের সংখ্যা 11, তাহলে তার প্রথম অরবিটে ইলেকট্রন আছে মাত্র দুটো, কারণ দুটোই থাকতে পারে ম্যাক্সিমাম, তো দুটোই আছে। এল শেল মানে যেটা অরবিট নাম্বার 2, সেখানে ওই 2n² ফর্মুলাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ক্যান অ্যাকোমোডেট, সেটা হলো 2 × 2² মানে 8। তাহলে এখানে আমার দুটো ইলেকট্রনের পর বাকি থাকে আসলে 11টা, কিন্তু এল শেল 1 2 3 4 5 6 7 8 মাত্র 8টা ইলেকট্রনকে অ্যাকোমোডেট করতে পারলো। 8টা ইলেকট্রন এল শেলে থাকলো, তাহলে 2 + 8 11-র মধ্যে 10 জন চলে গেছে। 11 নম্বর ইলেকট্রনটা সে এল শেলে কোথাও একটা, এই এল বলছি, এম শেলে রয়ে গেল। সেই জন্য দেখবে যে আমরা কেমিস্ট্রিতে সোডিয়ামকে সবসময় Na+ হিসেবে পাই, যখনই আয়োনাইজড হয়ে যায় সোডিয়াম Na+ হয়, কারণ এই যে বাইরের এই যে লাস্ট শেল বা লাস্ট অরবিটের যে ইলেকট্রনটা বেচারা একা পড়ে আছে, সে একা থাকতে চায় না, সে সবসময়, কারণ তাকে যদি কোনো কারণে সোডিয়াম ছেড়ে দিতে পারে তাহলে সোডিয়াম অক্টেট কমপ্লিট করে ফেলে। মোস্ট স্টেবল যে কেউ অক্টেট ফিল করা, তাদের একটা প্রত্যেক অ্যাটমের একটা নিজের একটা তাগিদ আছে টু বিকাম মোর স্টেবল, এবং মোর স্টেবল স্ট্রাকচার মানে হলো যার অক্টেট ফিল্ড। তো অক্টেট ফিল করার জন্য এই একটা ইলেকট্রন আসলে ঝামেলা করছে, তো সোডিয়াম যখনই সুযোগ পায় এই একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়। নাও যেই ইলেকট্রনটা ছেড়ে দিল, সোডিয়াম বিকামস পজিটিভলি চার্জ সোডিয়াম আয়ন, দ্যাট ইজ Na+। ঠিক একই জিনিস ক্লোরিনের ঘটে। ক্লোরিনে 17টা ইলেকট্রন, তার মানে প্রথমটাতে দুটো, তারপরের এল শেলে 8টা এবং লাস্ট এম শেলে থাকে 7টা ইলেকট্রন। নাও 7টা ইলেকট্রন আর অক্টেট হতে লাগবে একটা ইলেকট্রন। কার কাছে পাবে? সোডিয়াম। সে বললো, আরে বাবা আমার কাছে একটা ইলেকট্রন এক্সট্রা, আমি একে নিয়ে কি করব বুঝতে পারছি না, তুই নিয়ে নে। সোডিয়াম ইলেকট্রনটা ক্লোরিনকে যেই দিয়ে দিল, তাহলে ক্লোরিন হয়ে গেল Cl-, কারণ একটা ইলেকট্রন পেয়েছে, আর সোডিয়াম হয়ে গেল Na+। তাই জন্য আমরা সোডিয়াম ক্লোরাইডে Na+, Cl-। তুমি যে কোনো জায়গায় তোমরা দেখবে Cl, ক্লোরিন সবসময় মাইনাসে আছে, তার কারণ ওই একই, যে ক্লোরিনও তার অক্টেট ফিল করার জন্য তার একটা ইলেকট্রনের ঘাটতি আছে, ডেফিসিয়েন্সি আছে। ওই ডেফিসিয়েন্সির জন্য ও সবার কাছে দৌড়ে দৌড়ে সবার কাছে বলে, আমাকে একটা ইলেকট্রন দাও না, আমাকে একটা দাও না, এবং ওই একটা ইলেকট্রন পেলেই ও স্টেবল স্ট্রাকচার পেয়ে যায়, কারণ ওর অক্টেট ফিল্ড হয়ে যায়। সোডিয়ামের একটা ইলেকট্রন ছেড়ে দিলে অক্টেট হয়, ক্লোরিনের একটা ইলেকট্রন পেলে অক্টেট ফিল্ড হয়, এবং সেই জন্য সোডিয়াম হয়ে যায় Na+, ক্লোরিন হয়ে যায় Cl-, এবং তারা একসঙ্গে সুখে সংসার করে NaCl হিসেবে আমরা পাই। যাই হোক, সেটা আমাদের কেমিস্ট্রির আলোচনা, এখানে আমরা সেই আলোচনায় নেই। ক্লিয়ার? এবার দুটো জিনিস, যেহেতু আমরা যে চ্যাপ্টারটা ডিসকাস করছি সেটা রেডিও অ্যাক্টিভিটি, তো রেডিও অ্যাক্টিভিটি আসলে যেটা শুরুতেই বলেছি, রেডিও অ্যাক্টিভিটি বেসিক্যালি একটা নিউক্লিয়াসের ফেনোমেনা, মানে অ্যাটমের, যার জন্য এতক্ষণ ধরে অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম, যে আসলে রেডিও অ্যাক্টিভিটি মানে হলো অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে, এবং এই নিউক্লিয়াসের মধ্যে কিছু একটা ঘটা
এখন আমরা রেডিও অ্যাক্টিভিটি ছাড়া আর অ্যাটমে কি কি পরিবর্তন বা কি কি জিনিস আমরা দেখি, আমরা যেটা মেইনলি দেখি সেটা হলো কেমিক্যাল রিয়াকশন। আমাদের কাছে কেমিক্যাল রিয়াকশন, আমরা ছোটবেলা থেকে কেমিস্ট্রিতে পড়ি কেমিক্যাল রিয়াকশন। আর আমরা এখানে রেডিও অ্যাক্টিভিটিতে আমরা বললাম নিউক্লিয়ার চেঞ্জ, মানে একটা হলো কেমিক্যাল চেঞ্জ আর একটা এখন আমরা পড়ছি নিউক্লিয়ার চেঞ্জ। এইটা শুধু মাথায় রাখবে যে রেডিও অ্যাক্টিভিটি কিন্তু পুরোপুরি ভাবে যে কোনো অ্যাটমের নিউক্লিয়াসের ভেতরের ফেনোমেনা। বাইরে যারা আছে মানে সেই ইলেকট্রনস এখানে কিন্তু কোনো পার্ট প্লে করে না। whereas কেমিক্যাল চেঞ্জ বা কেমিক্যাল রিয়াকশন কিন্তু আসলে ওই বাইরের ইলেকট্রনসের কার্যকলাপ, তাদের ফেনোমেনা। তারা কিভাবে ওরিয়েন্টেড থাকবে, তারা থাকবে কি থাকবে না, তারা থাকবে না বেরিয়ে যাবে, তার উপর ডিপেন্ড করে কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল চেঞ্জেস। বাট নিউক্লিয়ার চেঞ্জেস, দ্যাট ইজ যেটা আমরা এই চ্যাপ্টারে পড়বো, যেটা রেডিও অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, সেখানে কিন্তু এই বাইরের বা অরবাইটাল ইলেকট্রনসের কোনো কন্ট্রিবিউশন নেই। যা কাজকর্ম হবে পুরোটাই উইদিন দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে। না এই দুটোর মধ্যে আর কি কি ডিফারেন্স হয় আমরা যদি দেখি, যে নিউক্লিয়ার চেঞ্জে আসলে যে এনার্জি ইভলভড হয় এইটা একটা বেসিক ডিফারেন্স। যে নিউক্লিয়ার চেঞ্জে of the order of 1 mega electron volt of energy। তোমরা সবাই জানো যে আজকের দিনে আমরা যে ইলেকট্রিসিটি প্রোডাকশন হয় তার একটা বড় কন্ট্রিবিউটরি হলো নিউক্লিয়ার রিয়াকশন থেকে আমাদের ইলেকট্রিসিটি তৈরি করা হয়। তার কারণ যে কোনো নিউক্লিয়ার চেঞ্জে একটা হাই এনার্জি ইভলভড হয় এবং যার অর্ডার বললাম অফ দ্য অর্ডার অফ 1 মেগা ইলেকট্রন ভোল্ট। whereas যদি কেমিক্যাল চেঞ্জে বলতে পারো যে কেমিক্যাল চেঞ্জেও তো এনার্জি ইভলভড হয়, আমরা এক্সোথার্মিক রিয়াকশন জানি, সুতরাং সেখানেও তো এনার্জি, হিট এনার্জি বেরোয়, হ্যাঁ বেরোয়, কিন্তু তার এনার্জির যদি আমরা ভ্যালু দেখি সেটা অফ দ্য অর্ডার অফ few electron volts, whereas এখানে বললাম 1 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা মিনস 10 to the power 6, তাহলে কয়েক ইলেকট্রন ভোল্ট, কয়েকটা ফিউ ইলেকট্রন ভোল্টস এর সঙ্গে কোনো কম্পারিজনে আসে না 10 to the power 6 ইলেকট্রন ভোল্টস অফ এনার্জি, বা যেটাকে আমরা বলছি মেগা ইলেকট্রন ভোল্ট অফ এনার্জি। আর একটা ডিফারেন্স একটু ভালো করে মন দিয়ে শোনো, সেটা হলো নিউক্লিয়ার চেঞ্জ বা এই যে আমরা যেটা পড়ছি আর কি রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে, এই নিউক্লিয়ার চেঞ্জে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার মানে জেড আর এ, অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার রিমেইনস কনজার্ভড। অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার রিমেইনস কনজার্ভড ইন এনি নিউক্লিয়ার চেঞ্জ। মানেটা কি আরেকটু ভেঙে বললে কি বলা যায়, মানে আসলে যেটা ঘটে যে রিঅ্যাক্টেন্টের অ্যাটমিক নাম্বার তাদের সাম করলাম একদিকে, সাম অফ অ্যাটমিক নাম্বার অফ রিঅ্যাক্টেন্টস, আমরা সাম অফ অ্যাটমিক নাম্বার এ দিয়ে লিখলাম অফ রিঅ্যাক্টেন্টস must be equals to sum of atomic number of the products নিউক্লিয়ার চেঞ্জের জন্য বা নিউক্লিয়ার রিয়াকশন বা নিউক্লিয়ার চেঞ্জ, তার জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ফেনোমেনা। এটা অ্যাটমিক নাম্বার নিয়ে বললাম, ঠিক একইভাবে মাস নাম্বার নিয়ে যদি বলি তাহলে সেটাও একই, যে সাম অফ দ্য মাস নাম্বার মানে অ্যাটমিক নাম্বার মানে জেড, সরি যাই হোক ওটা লিখে দিলেও হতো, অ্যাটমিক নাম্বার অফ রিঅ্যাক্টেন্টস ইকুয়ালস টু সাম অফ অ্যাটমিক নাম্বার অফ প্রোডাক্টস। একইভাবে সাম অফ দ্য মাস নাম্বার অফ প্রোডাক্টস মানে ক্যাপিটাল এ, সাম অফ দ্য মাস নাম্বার অফ রিঅ্যাক্টেন্টস মাস্ট বি ইকুয়ালস টু সাম অফ এ অফ রিঅ্যাক্টেন্টস must be equals to sum of the mass number মানে ক্যাপিটাল এ অফ প্রোডাক্টস। সেই জন্য শর্টে বা ইন শর্ট আমি ওই জন্য শুরুতে বললাম যে নিউক্লিয়ার রিয়াকশন বা নিউক্লিয়ার চেঞ্জের জন্য আসলে অ্যাটমিক নাম্বার
and mass number remains conserved. Remains conserved মানে রিঅ্যাকশনের আগে রিঅ্যাক্টেন্ট বা রিঅ্যাক্টেন্টের যদি অ্যাটমিক নাম্বার তার যোগ করি আমরা, আর রিঅ্যাক্ট করার পর যে প্রোডাক্টস তৈরি হয় তাদের যে অ্যাটমিক নাম্বার বা তাদের যে মাস নাম্বার সেটা সেম থাকে। কোনো অ্যাটমিক নাম্বারের চেঞ্জ হয় না, কোনো মাস নাম্বারেরও চেঞ্জ হয় না ইন আ নিউক্লিয়ার চেঞ্জ।